গল্পের শুরুটা হয় এক ওল্ড এজ হোমে, যেখানে কিছু বৃদ্ধ বৃদ্ধা বসে কবিতা লিখছিলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধা ছিলেন যার নাম ছিল এসন। তিনি সোজা সাগরের ধারে চলে যান আর নিজের সাথেই কথা বলতে থাকে। আমি জানতাম না এই বয়সেও সেই শব্দটাই আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেটা আমি ছোটবেলায় সবচেয়ে বেশি বলতাম। এটা বলেই সে সাগরের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, মা, মা। এরপর আমাদের দেখানো হয় ১৯৬০ সালের জেজু আইল্যান্ডের একটা দৃশ্য, যখন এইসুনের মাত্র ১০ বছর বয়সী। এইসুন ছিল এই ড্রামার ফিমেল লিড। তার মা ছিলেন একজন ডাইভার, যিনি সমুদ্রের নিচে নেমে শামুক বা ঝিনুক তুলতেন। তিনি তখন সমুদ্রের নিচে ছিলেন, আর এইসুন সমুদ্রের ধারে দাঁড়িয়ে বারবার বলছিলেন, মা উঠো, প্লিজ উঠো। কিন্তু তার মা কিছুতেই উঠছিলেন না। পাশেই কিছু মহিলারা বসেছিল, তারা সবাই ডাইভার। তাদের একজন বলে, এই সময় অনেক মাছ পাওয়া যায়, ও তো লোভী মহিলা, সহজে উঠবে না। অন্য একজন বলে, এই শোন, তুই তোর মাকে নিয়ে মাথা ঘামাস না। পিছনে তাকিয়ে দেখ গোয়ানশিকের গাল কেমন লাল হয়ে গেছে। গোয়ানশিক, যে এই ড্রামার মেইন লিড, সে একটু লাল কেন? কেউ কি তোকে চড় মেরেছে নাকি? এই সময় এইসনের মা শামুক নিয়ে পানির নিচ থেকে উঠে আসেন। তারপর গনশিক সবার কাছ থেকে শামুক নিয়ে সেগুলো বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করতে থাকে। এইসনের মা ছিলেন খুব রাগী স্বভাবের। তার ড্রাইভার সঙ্গীরা প্রায়ই তাকে বলতো যে তাদের যে কিছু পাওয়া হয় সেটা তাদের গুরু হালিম দাদির সাথেও ভাগ করে নেওয়া উচিত, কারণ তিনি সবাইকে ড্রাইভিং শিখিয়েছিলেন আর এখন সে অনেক বৃদ্ধ। কিন্তু এইসনের মা সেটাতে রাজি ছিল না একদমই। সে বলে, শখ নেই ভাগ করে দেওয়ার। এই কথা শুনে অন্য এক ড্রাইভার কিয়নজা রেগে গিয়ে বলে, তোমার উচিত তোমার নতুন স্বামীকে অর্থাৎ এইসুনের সৎ বাবাকে কাজে পাঠানো, সে যেন রোজগার করে। এইসুনের মা এইসব শুনে ক্ষেপে গিয়ে কিয়নজার ঝুড়িতে লাথি মেরে দেয়। বাড়ি ফিরে এইসুন তার মাকে বলে, মা, আমি কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছি, অথচ তোমার শুধু এই শামুক ঝিনুক নিয়ে চিন্তা, তুমি একবার আমার কবিতাটা পড়ছো না কেন? তখন তার মা বলে, এইসব গিয়ে তোমার দাদিকে দেখাও, ও তো লেখাপড়া জানা পরিবারের লোক। আসলে এইসনের বাবা মৃত্যুর পর তার মা আরেকটি বিয়ে করে, আর সেই বিয়ে থেকে তার আরও 2 সন্তান আছে। এইসন তার প্রথম স্বামীর মেয়ে। এইসন তখন তার মাকে বলে, দাদি তো আমায় একদমই পছন্দ করে না, সে বলে আমি নাকি দিন দিন তোমার মতো হয়ে যাচ্ছি। তার মা তখন বলে, তুমি সেখানেই যাবে আর সেখানেই থাকবে। এসুন বলে, আজ আমি এখানেই খাবো, আর আমি এটা খেতে পারি না কেন? এটা তো তুমি কষ্ট করে এনেছো। এসুনের মা তখন বলে, তুমি ওই পরিবারের মেয়ে, তাই তোমার ওখানেই খাওয়া উচিত। এসুন তখন বলে, আমার চাচা তো আমাকে মাছের কাঁটাও দেয় না। আমি ক্লাসে ভালো রেজাল্ট করি, কিন্তু তাদের ছেলে সবসময় সবার শেষে আসে। তারা বলে আমি ওর ওপর জাদু করেছি। আমি মাছ খাওয়ার জন্য কিছু বলছি না, কিন্তু ওখানে আমার সঙ্গে আলাদা ব্যবহার করা হয়। আমার খুব খারাপ লাগে। আমার খিদেও মরে যায়। মা, তুমি আমাকে তোমার সঙ্গে এখানে থাকতে দাও। এইসনের মা তখন রেগে গিয়ে বলে, তুমি ওখানে ফিরে যাও আর নিজের জায়গা তৈরি করো। জীবন এমনই, নিজেকেই নিজের জন্য জায়গা তৈরি করতে হয়। এইসুন কাঁদতে কাঁদতে চলে যেতে থাকে। তখন তার সৎ বাবা এসে বলে, এইসুন, তুমি এখানেই খেয়ে যাও না কেন? এইসুন কিছু না বলেই কাঁদতে কাঁদতে চলে যায়। রাতে এইসুনের সৎ বাবা তার মাকে বলে, তুমি এইসুনকে এখানে রেখে দাও না কেন? ও আমাদের সঙ্গে বেশি খুশি থাকবে। এই শুনে মা তখন বলে, তুমি তো নিজের সন্তানদের দেখারই সামর্থ্য রাখো না, শুধু মুখে বড় বড় কথা বলো। আর আমি ভালোভাবেই জানি ও যদি এখানে থাকে তাহলে ওকে তোমাদের কাজ করতে হবে, যেন এক ফ্রি কাজের মানুষ। তখন তার সৎ বাবা বলে, আমিও ভালোভাবেই জানি তুমি এখানে থাকো শুধুই ওর কাছে থাকার জন্য। তাহলে কি দরকার ওকে ওই বাড়িতে রাখার, যেখানে ও তো তোমার সঙ্গেই থাকতে চায়? মা মেয়ে শুধু আলাদা হয়ে কষ্ট পায়। এইসনের মা বলে, ওই পরিবারের টাকা আছে, ওখানে থাকলে অন্তত ও পড়াশোনা শেষ করতে পারবে। আমি চাই না সে আমার মতো ড্রাইভার হয়ে প্রতিদিন নিজের জীবনে ঝুঁকি নিক। আর ও এখানে আমার সাথে থাকলে তো তুমি ওকে একটা কাজের মেয়ে বানিয়ে দিবে। এই শুনে সৎ বাবা তখন বলে, তাহলে ওর কবিতা আমি ছেড়ে ফেলে দিচ্ছি, তুমি পড়লেই খুব কষ্ট পাবে। এই শুনে মা তখন জোর করে বলে, ওটা ছুটেও যাবে না, তা না হলে আমি তোমার হাত ভেঙে ফেলবো।
তারপর সে সেই কবিতাটা পড়ে এবং কান্না করতে থাকে, কারণ কবিতাটা ছিল তারই সম্পর্কে। সেই কবিতাটায় লেখা ছিল, মা সারাদিন ঝিনুক খুঁজে বেড়ায় যাতে আমাকে খেতে দিতে পারে। প্রতিটা ঝিনুক 101 দামে বিক্রি হয়। আমি চাই আমি যেন একদিন মাকে এই 101 দিতে পারি, যাতে করে সেদিন যেন তার কাজ করতে না হয় আর শুধু আমার সঙ্গেই থাকতে পারে। এরপর আমরা দেখি এসুন তার দাদির বাড়িতে। সেখানে দাদি, চাচা, চাচি ও তাদের 2 সন্তান মিলে থাকে। এসুন বাসন মাজার সময় গোয়ানসিক আসে আর তার চাচাকে মাছ দেয়। গোয়ানসিক একটি মাছ বেশি দেয়। তখন চাচা জিজ্ঞেস করে, আমি তো 5টার দাম দিয়েছি, তাহলে তুমি 6টা দিলে কেন? গোয়ানশিক হাসি মুখে বলে, আপনাদের পরিবারে তো 6 জন মানুষ আছে, তাহলে সবসময় 5টা কেন কিনেন? মানে অতিরিক্ত যে মাছটা দিয়েছিল সেটা আসলে এইসুনের জন্যই ছিল। তখনই সেখানে এইসুনের মা আসে। অনেকগুলো মাছ সেখানে ফেলে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটা তোমাদের বাড়িরই মেয়ে, চেহারাটাও একদম ওর বাবার মতো, তাহলে তোমরা এর সঙ্গে এমন ব্যবহার কেন করো? এবার খুশি হও, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। এই বলে তিনি এসুনকে নিয়ে চলে যান। রাস্তায় হাঁটতে হাঁটতে মা জিজ্ঞেস করে, তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন মা? এসুন বলে, কারণ তুমি আমার মা। এরপর আমরা একটু আগে একটা দৃশ্য দেখি, যেখানে এসুনের মা তার কবিতা পড়ে কাঁদছিলেন, কারণ এসুন সেই কবিতাটা তার মাকে নিয়ে লিখেছিল। এসুনের সৎ বাবা তখন বলে, আমি আগেই বলেছিলাম এটা পড়ো না। তখন এসুনের মা বলে, আমি কত ভাগ্যবতী, আমার এমন একটা লক্ষ্মী মেয়ে আছে। এসুনের মা পুরনো কথা মনে করে বলে, তুমি বড় হয়ে অনেক টাকা রোজগার করবে, যাতে আমি আর এই কাজগুলো না করি আর সব সময় তোমার সঙ্গে থাকতে পারি। কয়েকদিন পরে দেখা যায় এসুন তার ক্লাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু সে খুব কাঁদছিল। সে মাকে বলছিল, আমি ভাইস প্রেসিডেন্ট হতে চাই না, আমি প্রেসিডেন্ট হতে চাই। ওই সময় কোয়ানশিকও পাশে ছিল। সে এইসুনের মাকে বলে, আন্টি এইসুন তো 37টা ভোট পেয়েছে, অথচ যে ছেলে প্রেসিডেন্ট হয়েছে সে পেয়েছে মাত্র 28টা ভোট। ও এইসুনের জায়গাটা ছিনিয়ে নিয়েছে। এইসুন বলে, আমি তো স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আমি 37টা ভোট পেয়েছি, তাও আমি ভাইস প্রেসিডেন্ট। এইসুনের মা বলেন, আমার মেয়ে বলেছে সে বড় হয়ে আমার জন্য পার্ল নেকলেস আনবে, তাই আমাকে বাঁচতে হবে, আর বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়। তখন সৎ বাবা বলেন, আর বড়রাও খুব দ্রুত বুড়ো হয়ে যায়, আমি নিউজে শুনেছি বেশিরভাগ কোরিয়ান 52 বছর পর্যন্ত বাঁচে। এই শুনে মা বলেন, আমি 70 বছর পর্যন্ত বাঁচবো, তুমি দেখো। এরপর অনেক ঋতু চলে যায়, এভাবেই 1 বছর কেটে যায়। আমরা দেখি সমুদ্রের কাজ করতে করতে এইসুনের মায়ের ফুসফুসের সমস্যা শুরু হয়ে গেছে। এইসুনের মা তখন খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার এক বান্ধবী রাগ করে বলেন, তুই আর কখনো সমুদ্রে যাবি না, যদি আর একবারও সমুদ্রে যাস তাহলে তুই মারা যাবি, আর তাছাড়া তোর বাচ্চারা না খেয়ে থাকবে না, আমরা আছি তো। এইসুনের মা জবাবে বলেন, আমাকে তোমাদের দয়া বাঁচতে হবে না, যতক্ষণ না আমি আমার বাচ্চাদের জন্য সবকিছু ঠিক করে ফেলি আমি মরবো না। এরপর দেখা যায় এইসুন চুপি চুপি মায়ের ডাই হান্টিংয়ে কাপড়গুলো আগুনে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এইসুন কাঁদতে থাকলে গোয়ানশিক তার পাশে এসে পেপার ব্যাগটা দেয় আর বলে, এর মধ্যে চিকেন আছে। বড়রা বলে চিকেন কেবল আপনজনদেরকেই দেওয়া হয়। এইসুন বলে, তাহলে তুমি এটা আমাকে কেন দিচ্ছ? আমি তো তোমার আত্মীয় না, সত্যি বলো, তুমি কি আমার উপর মায়া করো? গোয়ানশিক জবাব দেয়, যদি মায়া করতাম তাহলে কোনো ভিখারির উপরও করতে পারতাম। একে এইসুন বলে, তুমি আমার জন্য চিকেন বা মাটন যা ইচ্ছা নিয়ে আসো, কিন্তু আমি কখনোই তোমাকে বিয়ে করব না। তখন গোয়ানশিক বলে, আমিও তো তোমাকে বিয়ে করতে চাই না। এইসুন তখন পাশে রাখা এক টুকরো পাথরের হাত রাখে আর গোয়ানশিক ভয় পেয়ে পিছনে সরে যায়। এরপর আমরা দেখি এসুনের মা এসুনের দাদির কাছে গিয়ে বলেন, আপনি কি আমার সঙ্গে যাবেন? আমি খুব ভয় পাচ্ছি। তবে এখানে দেখানো হয়নি তারা কোথায় গিয়েছিল এবং কি কথা হয়েছিল। এরপর এসুনের মা তাকে ঘুম থেকে ডেকে তোলে এবং বলে, তুমি এত কাঁদছো, নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই এটা খেয়ে নাও। এসুন কাঁদতে কাঁদতে বলে, এখন আমি কোথায় যাব? আমি আমার মাকে খুব মিস করছি। এসুনকে কাঁদতে দেখে গোয়ানশিক নিজেও তার সঙ্গে কাঁদতে শুরু করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় এইসুন তার ভাই বোন এবং সৎ বাবার সঙ্গে মায়ের কবরে এসেছে।
মায়ের কবরটি তাদের এই ক্ষেতে বানানো হয়েছে, যেটা তার সৎ বাবা বানিয়েছেন। সেখানে সৎ বাবা বলে, তুমি যদি তোমার মামার বাড়ি যাও তাহলে ওরা তোমায় কাজের মেয়ে বানিয়ে রাখবে। আমার কথা শোনো, এখানেই থেকে যাও। তোমার ভাই এইসুন বলে, মা তো বলেছিল কোনো দায়িত্ব নিও না। তখন সৎ বাবা বলে, তোমার মার আত্মা শান্তি পাবে না যদি তার বাচ্চারা না খেয়ে থাকে। তার সৎ বাবা তাকে বোঝানোর জন্য আরো বলে, তুমি কেবলমাত্র 2 মাস এখানে থেকে যাও। এইসুন ক্ষেতের দিকে তাকিয়ে বলে, আপনি এই জমি কিছু করেন না কেন? আপনি কি এটাকে এভাবেই পড়ে থাকতে দেবেন? এরপর দেখা যায় এইসুন তার সৎ বাবার সঙ্গে মিলে সেই জমিতে কাজ করা শুরু করেছে। শেষ পর্যন্ত সেই জমিতে বাঁধাকপি চাষ করা হয়। এই সময় গোয়ানশিকও তার কাছ থেকে ফিরে এসে এইসুনকে সাহায্য করতে থাকে। দিন যেতে থাকে, এইসুন একটু একটু করে বড় হতে থাকে। একদিন সে তার জিনিসপত্র গুছিয়ে সৎ বাবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার সৎ বাবা তাকে আবারও থেকে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু এইসুন বলেন, অন্য ছেলেমেয়েরা পড়াশোনায় মন দেয়, আর আমি শুধু গৃহস্থলীয় কাজ করে যাচ্ছি। আমিও ক্লাসে প্রথম হতে চাই। তার এইসব কথা শুনে তার সৎ বাবা তাকে ওয়াদা করে থাকে। এইভাবে সময় চলে যায় আর 1967 সাল চলে আসে। এই সময় গোয়ানশিকের বয়স 18 আর এইসুনের বয়স 17 হয়। একদিন গোয়ানশিকের মা এইসুনকে বলেন, তোমার কি হাত নেই? সব কাজ গোয়ানশিক দিয়েই কেন করাও? এইসুন উত্তরে বলে, আমি কি করব? আমি তো ওকে বলিনি এসব করতে, সব ও নিজের ইচ্ছাতেই করে। তখন গোয়ানশিকের মায়ের এক বান্ধবী বলেন, যদি গোয়ানশিকের দাদি ওদের একসাথে দেখে ফেলেন তাহলে মেরেই ফেলবে। ঠিক তখনই গোয়ানশিকের দাদি রেগে গিয়ে সেখানে চলে আসে, দিয়ে বলে, আমি কতবার বলেছি ওদের একসাথে বসতে দিও না। মেয়েদের উপর তাদের মায়ের ছায়া পড়ে, এই মেয়ের উপরও তার মায়ের ছায়া আছে। এই কথা শুনে এইসুন রেগে গিয়ে চিৎকার করে বলে ওঠে, আমার মাকে নিয়ে কিছু বলবেন না। আমি আপনার নাতিকে একদম পছন্দ করি না, সবসময় আমার পিছনে পড়ে থাকে। এটা বলেই সে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পরে গোয়ানশিক এইসুনের জুতোগুলো তুলে নেয় এবং কোনো কথা না বলে খুব ভালোবাসার সাথে তার পায়ে পরিয়ে দেয়। ফেরার পথে এইসব বলে, একসাথে সময় কাটানো মানে হলো কিন্তু ডেট করা, কিন্তু আমরা তো ডেট করছি না। এইসুন শুধু গোয়ানশিকের দোকানের পাশে বসে নিজের জীবন চালাতে চায়। যদিও গোয়ানশি সবকিছু এমনি এমনি দিয়ে দিত, কিন্তু এইসিন আবার কখনো ফ্রিতে কোনো কিছু নিত না। সমুদ্র তার বাবা মাকে কেড়ে নিয়েছিল, এখন এইসুন আর এই দ্বীপে থাকতে চায় না। সে ঠিক করে ফেলেছে, আর যাই হোক না কেন সে এই জেজু আইল্যান্ডের কাউকে বিয়ে করবে না। সে তো সিওল শহরের কাউকে বিয়ে করতে চায়। গোয়ানশিকের নীরবতা দেখে এইসুন আরো বেশি রেগে যায় আর বিরক্ত হয়ে বলে, তোমায় কি কেউ অভিশাপ দিয়েছে নাকি যে সব সময় চুপ করে থাকো? গোয়ানশিক তখন রেগে গিয়ে বলে, তাহলে তোমার হাতটা আমার জ্যাকেটের পকেট থেকে বের করো আর গিয়ে কোনো সিওল শহরের ছেলের পকেটে ঢুকিয়ে রাখো। স্পষ্টই বোঝা যাচ্ছিল গোয়ানশিক অনেক বেশি জেলাস ফিল করছিল, কিন্তু এইসুন সেই সরলতায় কিছুই বুঝে ওঠে না। এরপর গোয়ানশিক এইসুনকে সরিষা ফুলে ভরা এক সুন্দর মাঠের মধ্যে নিয়ে যায়। তার হাতে সবসময় যেমন থাকে এইবারও মাছ ভরা ঝুড়ি ছিল। গত 10 বছর ধরে সে এইসুনের জন্য মাছ নিয়ে আসছে, দয়ার জন্য নয়, ভালোবাসার জন্য। এইসুন যখন জিজ্ঞেস করে কেন সে এটা করে, গোয়ানশিক কোনো উত্তর না দিয়ে নিজের পকেটে হাত ঢুকিয়ে এইসুনের হাতটা শক্ত করে ধরে ফেলে আর হঠাৎ করেই তাকে একটা মিষ্টি চুমু খায়। গোয়ানশিক বলে, আমি আর দাদি বা মার সঙ্গে থাকবো না, আমি এখন এইসুনের সঙ্গেই থাকতে চাই। তারপর সে এইসুনকে ধরে আবার চুমু দেয়। এতেই বোঝা যায় তাদের মধ্যে ভালোবাসার সিল মারা হয়ে গেছে। কিন্তু এইসুন এখনো জেদ করে। সে বারবার বলে, আমি কখনো গোয়ানশিককে বিয়ে করব না, আমার শুধু সিউলের ছেলেই চাই। কিন্তু গোয়ানশিকের এখন তাতে কিছুই যায় আসে না। সেদিন রাতে এইসুন যখন বাড়ি ফিরে সে তার প্রথম চুমুর স্মৃতিতে ডুবেছিল। এটাই তার জীবনের প্রথম বসন্ত। বাড়ি ফিরে দেখে তার ছোট ভাই ভাত খাচ্ছে, কিন্তু আরেক ভাই নেই। এইসুন খুঁজতে শুরু করে। যখন সে কাপড় রাখার আলমারি খোলে তখন সে একদম চমকে ওঠে। তার সৎ বাবা এবং তার প্রেমিকা আলমারির ভেতরে লুকিয়েছিল। সেই রাতে এইসুন শুনে ফেলে সেই প্রেমিকার সৎ মা হয়ে তাকে গ্রহণ করতে একদম রাজি নয়। এই কথাগুলো শুনে এইসুনের মন একদম ভেঙে যায়। তার সৎ মা তার 2টি ছোট ভাই বোনের দায়িত্ব নিতে চাইলেও তার দায়িত্ব নিতে অস্বীকার করে। এর জন্য পরদিন সকালে সে নিজের ঘর ছেড়ে তার নানির বাড়ি চলে যায়। সেই সিদ্ধান্ত নেয় এখন সে সেখানেই থাকবে।
কিন্তু সেখানে তো তার কোনো আলাদা ঘর ছিল না, তাই তাকে রান্নাঘরে ঘুমাতে হয়। এই সময় তার চাচা বারবার তাকে ফ্যাক্টরিতে কাজ করতে চাপ দিতে থাকে। কিন্তু এইসুন জানে যদি সে ফ্যাক্টরিতে কাজ করে তাহলে তার লেখিকা হওয়ার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। যখন সে আবার তার সৎ বাবার বাড়ি ফেরে তখন সে দেখে তার মায়ের ছবিটা দেয়াল থেকে নামিয়ে ফেলা হচ্ছে। এটা দেখে এইসুন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রাগে একদম ফেটে পড়ে। এরপরে সোন কোনো উপায় না পেয়ে তার সৎ বাবার কাছে দাবি জানায় তার এত বছরের পরিশ্রমের জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তার সৎ বাবা তাকে একবার কথা দিয়েছিল কলেজে পাঠানোর জন্য সে তার সব টাকা বহন করবে, কিন্তু এখন তার সৎ বাবা এই সব দায়িত্ব থেকে বের হয়ে আসে। আর এদিকে এইসুনের কাছে একটা টাকাও জমানো ছিল না। এখন এইসুনের সাহায্য চাওয়ার মতো একমাত্র মানুষ ছিল গুয়ানশিক। সে গুয়ানশিককে জানালো যে তার চাচা জোর করে তাকে ফ্যাক্টরিতে কাজ করতে বাধ্য করছে, আর এখন তার কাছে মাথা গোঁজার ঠাঁইও নেই। গুয়ানশিক নিজেও বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে, কারণ সে এইসুনকে নিজের বাড়িতে নিয়েও যেতে পারছিল না। এইসুনের কলেজে যাওয়ার আর কবি হওয়ার স্বপ্ন আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল। এখন সে গুয়ানশিকের উপরও রেগে গিয়েছিল, কারণ গুয়ানশিক তো তাকে চাঁদ তারা এনে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল, আর এখন এইসুনের জন্য ভরণ পোষণের দায়িত্ব গুয়ানশিকেরই। বেচারা গুয়ানশিকেরও তো আর কোনো উপায় ছিল না, সে এইসুনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এইসুন তারপর গুয়ানশিককে নিয়ে একটা প্ল্যান বানায়। যখন এইসুন বাড়ি ফিরে তখন সে তার সৎ মার এক সুন্দর জামা পরে নেয়, সাথে কিছু গয়নাও চুরি করে নেয়। এইসুন ভাবে এটা তার প্রাপ্য, সে তার মার ছবিটাও সঙ্গে নিয়ে নেয়। ওদিকে গুয়ানশিক চুপি চুপি তার দাদির গয়নার বাক্স থেকে এক গাদা গয়না চুরি করে। ভয়ে তার হাত কাঁপছিল, কিন্তু এইসুনের জন্য সে সবকিছু করতে পারে। দুজনে ঠিক করে তারা একটা নৌকা ধরে মেইনল্যান্ডে পালিয়ে যাবে। এখন আর পিছনে ফেরার কোনো রাস্তা নেই। তারা এখন একে অপরের পুরো পৃথিবী। পরদিন সকালে যখন তারা জাহাজে উঠে, স্টাফ তাদের রেসিডেন্ট কার্ড দেখতে যায়, কিন্তু তাদের কাছে কোনো আইডি বা কাগজপত্র ছিল না। স্টাফদের সন্দেহ হয় ওরা হয়তো নাবালক। গুয়ানশিক একটি আংটি দিয়ে স্টাফকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এইসুন সাথে সাথে তাকে থামিয়ে দেয়। এইসুন রেগে গিয়ে স্টাফকে বলে, তোমার যদি এত সন্দেহ হয় তাহলে আমাদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও। স্টাফ জিজ্ঞেস করে তোমাদের সম্পর্ক কি। এইসুন সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমরা স্বামী স্ত্রী। তারপর গুয়ানশিকের হাত ধরে এমনভাবে হেঁটে যায় যেন কিছুই হয়নি। তারা যখন মেইনল্যান্ডে পৌঁছায় তারা এক স্বর্ণের দোকানে গিয়ে গয়না বিক্রি করতে যায়, কিন্তু দোকানদার বুঝে যায় গয়নাগুলো চুরি করা, তাই সে গয়না নেওয়া থেকে বিরত থাকে। সেই রাতেই তারা একটা হোটেলে গিয়ে রাত কাটানোর চেষ্টা করে। এইসুন হোটেলের মালিককে বলে, আমাদের পার্স চুরি হয়ে গেছে, আমাদের কাছে আইডি বা রেসিডেন্স কার্ড কিছুই নেই। তারপর সে বলে, আমরা একটা রুম নিতে চাই, এর বদলে আমরা একটা রূপার আংটি দিতে পারি। হোটেল মালিকের স্ত্রী খুবই অতিথিপরায়ণ ছিল। তিনি রাজি হয়ে বললেন, তোমরা তো পরে টাকা দিলেও পারো। তারপরে সেই হোটেলের মহিলা শুধু ঘরে চাপিয়ে দিলেন না, বরং তাদের জন্য খাবার রান্না করে দিলেন, সাথে এক বোতল ওয়াইনও রেখে দিলেন। বারবার বলে যাচ্ছিলেন সবকিছু একদম ফ্রি, কিন্তু পরদিন সকালে ঘরের ফ্যান ভাঙা ছিল। আর এত গরম একটা ওয়েদার আর ওয়াইনের মধ্যে তারা নিজেদের মধ্যে কিছুই করেনি, এটা খুবই আশ্চর্য। যাই হোক, সকালে গুয়ানশিক প্রথমে ঘুম থেকে ওঠে, আর তখনই তাকে বিল ধরিয়ে দেওয়া হয় মোট 6401। যদিও আগের রাতে সবকিছু ফ্রি বলা হয়েছিল। ঠিক তখনই গুয়ানশিক দেখলো যে তাদের গয়নার ব্যাগটা উধাও। সে আর এইসু নিচে গিয়ে অভিযোগ জানাতে লাগলো, কিন্তু বাড়ির মালিক সুজা বলল, তোমরা নিজেই তো ধান্দা করেছো। তার স্ত্রীও পাশে দাঁড়িয়ে বলল, আমি তো কখনো তোমাদের কাছে কোনো ব্যাগ দেখিনি। উল্টো সেই মালিক পুলিশ ডাকানোর হুমকি দিল, আর বলল, দেখা যাক জেজু আইল্যান্ড থেকে পালানো লোকেদের কিভাবে ধরা হয়। গুয়ানশিক ভাবতে লাগলো, ও কেমন করে বুঝলো আমরা জেজু আইল্যান্ড থেকে এসেছি। তখনই সে বুঝতে পারলো অবশ্যই ব্যাগ চুরি করে ওরা তাদের টিকিট দেখে ফেলেছে। কিন্তু এইসব শুনে গুয়ানশিক আর কিছুই বলল না। এখন তাদের স্পষ্ট হয়ে গেছে গত রাতে ইচ্ছে করে ওয়াইন আর গরম ঘোর করে দেওয়া হয়েছিল, যাতে তারা গভীর ঘুমে চলে যায় আর তখনই ব্যাগ চুরি করতে পারে তারা। কিন্তু তখনও সেই মহিলা খুব শক্তভাবে বলছিল, কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? এখন দুজনেই চিন্তায় পড়ে যায়, প্রমাণ ছাড়া ব্যাগ কিভাবে ফেরত পাবে। ঠিক তখনই আরেকটি নতুন মহিলা রুম ভাড়া নিতে আসে। মালিক আর মালকিন আবার সেই পুরনো নাটক শুরু করে। যখন মালকিন বেরিয়ে গেল, গুয়ানশিক আর এইসুন সেই মহিলাকে চুপি চুপি সাবধান করে দিল।
তারা দুইজন সেই মহিলাকে বলে ওয়াইন খাবেন না আর আলোও নিভাবেন না, না হলে সবকিছুই হারিয়ে ফেলবেন। তাদের কথা মতো সেই মহিলা সেদিন রাত পুরোটা আলো জ্বালিয়ে রাখে। আলো নিভিয়ে না যাওয়ায় তারা দুইজন আর কিছুই করতে পারলো না আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বাধ্য হলো। রাতে গোয়ানশিক আর এসুন চুপি চুপি মালকিনের রুমে ঢুকে যায়। তারা ব্যাগ খুঁজে কিন্তু কিছুই পায় না। বাধ্য হয়ে গোয়ানশিক ওদের টাকা রাখার বাক্সটা খুলে নেয়। ঠিক তখনই এসুন দেখে যে তাদের মেয়ের মাথায় তার নিজের হেয়ারপিন লাগানো। এসুন যখন সেটা খুলতে যায় তখনই সেই মেয়েটা জেগে যায় আর চেঁচিয়ে ওঠে। গোয়ানশিক কোনো মতে পালিয়ে যায় কিন্তু এসুন ধরা পড়ে যায়। সেই টাকার বাক্সটা রাস্তায় ছুঁড়ে ফেলে আর পালানোর চেষ্টা করে। এরপর আর কি, গোয়ানশিক আর এসুনকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ তখন বাড়ির মালিক আর মালকিনকেও ডেকে পাঠায়। পুলিশ তাদের দুজনকে দেখেই সঙ্গে সঙ্গে বুঝে যায় তারা আসলে বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছে। কারণ সেই সকালে গোয়ানশিকের পরিবারের পক্ষ থেকে একটা মিসিং রিপোর্ট জমা পড়েছিল, যেখানে লেখা ছিল একটা লম্বা সুন্দর ছেলে আর তার সঙ্গে একটা খাটো তীব্র ভাষায় কথা বলা মেয়ে। এই দুইজনই জেজু আইল্যান্ড থেকে পালিয়ে এসেছে। এই খবর শুনে গোয়ানশিকের মা সঙ্গে সঙ্গে থানায় ছুটে আসে। সে সেখানে এসেই প্রথমেই গয়নার কথা জিজ্ঞেস করে, কারণ সেই গয়নার মধ্যে একটা দামি সোনার ব্যাঙও ছিল। এদিকে মালকিন সেই গয়না বিক্রি করতে একটা স্বর্ণের দোকানে যায়, কিন্তু দোকানদার তো গয়না দেখেই বুঝে যায় এই গয়না মালকিনের না। কারণ ঠিক একদিন আগেই এইসুন আর গোয়ানশিক এসেছিল তার কাছে এই গয়নাগুলো বিক্রি করতে। তাই সে সেই গয়নাগুলো আর কিনে না। তারপর গোয়ানশিকের মা সরাসরি মালকিনের রুমে গিয়ে গয়নার দাবি করে। তিনি বারবার বলে, আমাদের গোল্ডেন ব্যাংকটা ফেরত দাও, তারপর আমি এখান থেকে চলে যাব। তখন মালকিন হেসে বলে, কিসের ব্যাঙের কথা বলছো? ওটা তো ব্যাঙের একটা ছোট্ট বাচ্চা ছিল। আর ঠিক এই কথাটাই এতক্ষণ যাবৎ গোয়ানশিকের মা শুনতে চাচ্ছিলেন। এই কথা থেকে বোঝাই যাচ্ছিল এই বাড়িওয়ালা নিজেই স্বীকার করে নিয়েছে সেই সোনার ব্যাংকটি সেই নিয়েছে। আর এই সময়টায় পুলিশও সেখানে উপস্থিত ছিল এবং মালকিনের আর কোনো উপায় ছিল না, কারণ এটা তার প্রথম অপরাধ ছিল না, বরং দ্বিতীয়বার। গোয়ানশিকের মা গয়না ফেরত দিয়ে এইসুন আর গোয়ানশিককে তাদের দ্বীপে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু এরপর এইসুনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। বাড়ি ফিরে এসেই তার চাচা তাকে প্রচণ্ড বকাবকি করে এবং জোর করে তাকে ফ্যাক্টরি কাজে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। সবাই এইসুনকেই দোষ দিতে লাগলো, তার জন্যই নাকি গোয়ানশিকের জীবনটাও নষ্ট হয়ে গেছে। ওদিকে গোয়ানশিকের অবস্থাও প্রায় একই রকম ছিল, শুধু পার্থক্য এই যে তাকে স্কুল থেকে বের করা হয়নি। সে তার মাকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে এইসুনকেই বিয়ে করবে, কিন্তু কেউই চায়নি একটা অনাথ আর যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এমন একটা মেয়েকে বাড়ির বউ হিসেবে স্বীকার করতে। পরের দিন গোয়ানশিকের মা নিজে এইসুনের কাছে এলেন আর মিষ্টি কথায় বোঝাতে লাগলেন এইসুন যেন গোয়ানশিক থেকে আলাদা হয়ে যায়। তিনি এটাও বললেন যদি গোয়ানশিক এই বোকামিগুলো না করতো তাহলে সে এতদিনে খেলাধুলায় গোল্ড মেডেল পেত। এইসব কথা শুনে এইসুন সত্যি সত্যি নিজেকে দোষ দিতে থাকে। সে মনে করে যে তার জন্যই হয়তো গোয়ানশিকের জীবনটা নষ্ট হচ্ছে। সে এটাও মনে মনে ভাবে যে 10 বছর যাবত তারা একসাথে থেকেছে, কিন্তু সে কখনো জানেনি যে গোয়ানশিক খেলাধুলায় এত ভালো। এদিকে গোয়ানশিকের মায়ের ভয় ছিল তার ছেলে যদি এইসুনের সাথে থাকে তাহলে সে তার সব স্বপ্ন আর পরিবার হারাবে। তাই তিনি এইসুনকে রিকোয়েস্ট করলেন সে যেন গোয়ানশিকের সবকিছু কেড়ে নেওয়া বন্ধ করে। সেই রাতে গোয়ানশিক এইসুনের বাড়ি গিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এইসুনের চাচা চিন্তায় পড়ে যায়, গোয়ানশিকের পরিবার কি সত্যি এমন একটা মেয়েকে বউ হিসেবে নেবে? বিশেষ করে তার দাদি, যিনি ছিলেন এক তান্ত্রিক আর সবসময় বিশ্বাস করতেন এইসনের উপর তার মৃত মায়ের আত্মার ছায়া রয়েছে। এইসব ভাবতে ভাবতেই এইসন বাড়ি থেকে পালিয়ে যায়। সে গোয়ানশিকের প্রস্তাব ফিরিয়ে দেয় আর বলে, আমি গোয়ানশিকের চেয়ে বেশি ধনী আর বেশি হ্যান্ডসাম আর ভালো পরিবারের ছেলেকে বিয়ে করব। কিছুদিন পর পরিবারের চাপে এইসন এক মধ্যবয়সী লোকের সঙ্গে ব্লাইন্ড ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই লোকটি তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল। লোকটির পরিবার অনেক ধনী ছিল, কারণ সে এই দ্বীপে তাদের অনেকগুলো জাহাজ ছিল। কিন্তু লোকটির অহংকারী আর পুরুষতান্ত্রিক আচরণ দেখে এইসনের একেবারে ভালো লাগেনি। এছাড়া তার আগের বিয়ের থেকেও দুটি সন্তান ছিল। সে এইসনকে এমনভাবে বিয়ে করতে যাচ্ছিল যেন সে ঘরের জন্য কোনো একটা কাজে বুয়া নিয়োগ করছে। কিন্তু বেচারি এইসনের কাছে তো তখন আর কোনো রাস্তা ছিল না। যদি সে তাকে বিয়ে না করে তাহলে গোয়ানশিক তাকে ভুলতে পারবে না। সেই রাতেই পাড়ার মহিলারা, যারা এক সময় এইসনের মায়ের বন্ধু ছিল,
তারা গুয়ানশিকের পরিবারকে অপমান করতে চলে এলো। সবাই ভাবছিল ওই পরিবারই একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। তারা চেয়েছিল এইসুনকে ওই ডিভোর্সি লোকের সাথে বিয়ে না দেওয়া, যার আগেই দুটো সন্তান ছিল। ঠিক তখনই গুয়ানশিক বাড়ি ফিরে আসে আর সরাসরি এইসুনের চাচার বাড়িতে যায়, সাথে অনেকগুলো শুকনো মাছ নিয়ে। সে প্রমিস করে সে কখনো এইসুনকে না খেয়ে থাকতে দেবে না। গুয়ানশিক চাইতো না এইসুন এমন একজন লোকের স্ত্রী হোক যে আগেও দুইবার বিয়ে করেছে।